নমস্কার। বাজেট নিয়ে আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান। সকাল থেকে প্রত্যেকেরই নজর ছিল মূলত মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা স্যালারিড ক্লাস, তারা অপেক্ষায় ছিলেন যে এবার বাজেট নিয়ে এই করোনা প্যান্ডেমিকের মধ্যে তারা কোনো কর ছাড় পাবেন কি না। বাজেট বক্তৃতায় কিন্তু আমরা সেরম কিছু ইতিবাচক দেখলাম না, এবং তারপরে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠার পর সাংবাদিক সম্মেলনে বসে নির্মলা সীতারামন কি বললেন এ নিয়ে আমরা শুনে নেব। मैंने टैक्स इंक्रीज नहीं किया, वो बात मैं दोहराना चाहती हूं। लास्ट ईयर भी, इस साल भी एक भी पैसा टैक्स के द्वारा मैंने एडिशनली कमाने के लिए कोई कोशिश नहीं की। पिछले बार प्रधानमंत्री जी का आदेश था कि डेफिसिट कितने भी क्यों ना हो, पैंडेमिक के समय जनता के ऊपर टैक्स का बोझ डालना नहीं, वही इंस्ट्रक्शन इस बार भी। इसीलिए हमने टैक्स के द्वारा कोई पैसा कमा करके पैंडेमिक के समय जो डिमांड्स एंड चैलेंजेस है हमारे ऊपर, उसको कोई उससे राहत ढूंढने का अटेम्प्ट भी नहीं किया। टैक्स इंक्रीज नहीं हुआ। নির্মলা সীতারামনকে এই প্রশ্নটা ফেস করতে হলো কারণ ততক্ষণে কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো মিমের বন্যা ভেসে গেছে যে মধ্যবিত্ত আর কত মধ্যবিত্তকে কত সহ্য করতে হবে। তার জন্য নির্মলা সীতারামন বললেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এবার ট্যাক্স বাড়াইনি, আমরা কোনো ট্যাক্সের বোঝা চাপাইনি। কিন্তু এই ব্যাপারটা উজ্জ্ব থেকে গেলেন যে এবার কিন্তু ট্যাক্সের বোঝা কমানো হলো না। প্রধানমন্ত্রী কি বললেন শুনে নেব। इस बजट का एक महत्वपूर्ण पहलू है गरीब का कल्याण। हर गरीब के पास पक्का घर हो, नल से जल आता हो, उसके पास शौचालय हो, गैस की सुविधा हो, इन सभी पर विशेष ध्यान दिया गया है। इसके साथ ही आधुनिक इंटरनेट कनेक्टिविटी पर भी उतना ही जोर है। প্রত্যেক বাজেটের পর দেশের প্রধানমন্ত্রী যা বলেন, নরেন্দ্র মোদীও তাই বললেন, গরিবের জন্য বাজেট, সাধারণ মানুষের জন্য বাজেট। এই বাজেট নিয়ে আজকে আমাদের শো, এই মুহূর্তে আমাদের 5 জন বিশেষ প্রতিনিধিকে আমরা পেয়ে গেছি। আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে আছেন তৃণমূলের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী, আমাদের সঙ্গে আছে কংগ্রেসের পক্ষ থেকে সুমন রায়চৌধুরী, আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে স্কাইপে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন অম্বুজ মোহান্তিকে আমরা পেয়েছি, এবং আমাদের সঙ্গে আছেন শিল্প বিশেষজ্ঞ কল্যাণ কর এবং আছেন কর বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। আমি সবার প্রথমে অম্বুজ বাবুর কাছে যাচ্ছি, শাসক দলের প্রতিনিধি। অম্বুজ বাবু, প্রধানমন্ত্রী বলছেন গরিবের জন্য বাজেট, নির্মলা সীতারামন বলছেন ভবিষ্যতের জন্য বাজেট, অপোজিশন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী বলছেন দিশাহীন, গরিব মানুষের জন্য শূন্য বাজেট, কনফিউজিং বাজেট, কিচ্ছু নেই বাজেটে সাধারণ মানুষের জন্য। কি বলবেন? অমুজবাবু শুনতে পাচ্ছেন? অমুজবাবুর সঙ্গে আমাদের একটু অডিওর মনে হয় কোনো প্রবলেম হচ্ছে। অরূপের কাছে আমি আসবো, কিন্তু তার আগে আমি একটু কল্যাণদার কাছে যেতে চাই। কল্যাণদা, এই মুহূর্তে দাঁড়িয়ে যেই প্রেক্ষাপটে নির্মলা সীতারামন বাজেট পেশ করলেন, সেই জায়গায় দাঁড়িয়ে উনি যেই চ্যালেঞ্জেসগুলো ছিল আমাদের সামনে, সেগুলোকে কতটা অ্যাড্রেস করতে পারলেন? কর্মসংস্থানের সমস্যা বা আমাদের অর্থনীতি যে করোনার কারণে ধাক্কা লেগেছে, যেই বেলাইন হয়ে গেছে, সেটাকে কতটা ট্র্যাকে আনতে পারলেন? রজত, এই মুহূর্তে আমরা একটা বিরাট সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, সারা পৃথিবী এবং অফকোর্স ভারতবর্ষ। 2 বছরে একটা বিশাল প্যান্ডেমিক হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি লোকের চাকরি গেছে, বহু লক্ষ লক্ষ এমএসএমই বন্ধ হয়ে গেছে, মুদ্রাস্ফীতি লাগামহীন। এই সময় এই বাজেটে একটা ঝটিকা ইনিংস দরকার ছিল, T20 ইনিংস, কিন্তু আমরা দেখলাম টেস্ট ম্যাচ। আমার ইমিডিয়েট দরকার ছিল মানুষের হাতে টাকা আনা, তার কোনো রাস্তা আমি এই মুহূর্তে দেখতে পেলাম না। কর্মসংস্থান ইমিডিয়েট দরকার, দেখতে পেলাম না। জিনিসের দাম ইমিডিয়েটলি কন্ট্রোল আনা উচিত,
দেখতে পেলাম না। এবং স্বাস্থ্য, যেটা এখন ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের এই গত 2 বছরের প্যান্ডেমিকের, তাতেও কিন্তু ইমিডিয়েট কোনো রেসপন্স আমি সেভাবে দেখতে পাচ্ছি না। 25 বছরের একটা রোড ম্যাপ করা হয়েছে, ভারতবর্ষ যখন 100 বছর স্বাধীনতা পাবে, খুব ভালো কথা। কিন্তু আজকে দাঁড়িয়ে এই মুহূর্তে 134 কোটি লোক কি পেল, এই ব্যাপারে আমার মনে একটা বিরাট প্রশ্ন এসে গেছে। অর্থাৎ সামগ্রিকভাবে আলোচনার শুরুতে আপনি যেটা বলতে চাইছেন, বা মুড অফ দ্য নেশন এই মুহূর্তে যেটা, যে ইস্যুগুলোকে অ্যাড্রেস করার দরকার ছিল নির্মলা সীতারামন ইমিডিয়েট সেগুলোকে অ্যাড্রেস না করে সেগুলোকে একটু দূরে সরিয়ে রাখলেন। অম্বুজবাবুর সঙ্গে আমাদের আবার যোগাযোগ হয়েছে। অম্বুজবাবু, আপনাকে শুরুতে যেই প্রশ্নটা করছি, যে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তিনি বলছেন গরিবের জন্য বাজেট, নির্মলা সীতারামন বলছেন 25 বছরকে সামনে রেখে দেশ গড়ার বাজেট। অপোজিশন পার্টিজ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী সবাই বলছেন শূন্য বাজেট, কোনো মানুষ কোনো আর্থিক শ্রেণীর জন্য কিচ্ছু নেই এই বাজেটে। কি বলবেন? আমি শুধু বলবো দৃষ্টিভঙ্গির ব্যাপার। রাহুল গান্ধী বলুন, মমতা ব্যানার্জি বলুন, স্বাধীনতার পর থেকে কংগ্রেস বা শাখা কংগ্রেস, বিভিন্ন শাখা কংগ্রেস কি করেছে না করেছে জনসাধারণ জানে। এখন আমি শুধু বলবো যে কঠিন পরিস্থিতির ভেতরে আমরা ছিলাম, পৃথিবী ধ্বংস হবে কি হবে না সেই নিয়ে সন্দেহ ছিল। 2 বছরের যে যন্ত্রণা গেছে এবং আমরা যে সাফল্যের সাথে বেরিয়ে আসতে পেরেছি বা বেরিয়ে আসার সম্ভাবনা দেখছি, এখন কি আমাদের আনন্দ ফুর্তি করার সময়, না এই কঠিন যন্ত্রণা থেকে বেরিয়ে ভবিষ্যতের পরিকল্পনা এবং যে বিশাল সুযোগ সামনে এসছে? চীনকে সারা পৃথিবী আজকে যেভাবে নেক নজরে দেখছে, ভারতকে যেভাবে বিশ্বাস করছে, আমরা সম্ভাবনার সুযোগ নেব না আনন্দ ফুর্তি করে ক্ষণিক আনন্দে টেম্পোরারি বাজেট, শর্ট টার্ম বাজেট করব? এটা তো খুবই ভাববার বিষয়। আলোচনা করছেন তারা বিজ্ঞ মানুষ, তারা কি শুধু রাজনীতির স্বার্থে সমালোচনা করছেন না দেশের স্বার্থে করছেন? দেশের স্বার্থে যদি হয়, আমার তো মনে হয় বিগত 4 দশক ধরে IIM ক্যালকাটা শুধু নয়, পৃথিবীর বিভিন্ন স্থানে অধ্যাপনা করে আমি যেটুকুন বুঝেছি, এর থেকে ভালো বাজেট করা খুব কঠিন ব্যাপার। অতি ভালো বাজেট হয়েছে এবং আনন্দ ফুর্তির বাজেট নয়, বাজেটটা হচ্ছে ভবিষ্যতের বাজেট, কালকের বাজেট, গতকালের নয়, আজকেরও নয়, আগামীকালের বাজেট। ভারত কি করে এগিয়ে যাবে সেই পথ দেখানো আছে। মানে অম্বুজবাবু, আপনি যেটা বলতে চাইছেন যে আগামীকালের বাজেট এই মুহূর্তে দাঁড়িয়ে একটা নেশন বিল্ডিং এর বাজেট, যেই বাজেট এই মুহূর্তে দাঁড়িয়ে T20-র বাজেট নয়, একটা টেস্ট ক্রিকেটের বাজেট। অরূপ, আমরা অম্বুজবাবু আমি আপনার কাছে আসবো। অরূপ, সত্যি তো আমাদের গত 2 বছর ধরে একটা গোটা বিশ্বের মতো ভারতও একটা কোভিড ক্রাইসিসে ভুগছে, একটা আনপ্রেসিডেন্টেড আমাদের একটা সিচুয়েশন। সেই জায়গায় দাঁড়িয়ে এর থেকে বেটার বাজেট কি পেশ করা সম্ভব ছিল? উনি যেমনটা বলছেন যে T20 নয়, উনি মনে করছেন যে T20 খেলেননি, কিন্তু টেস্ট ক্রিকেটের মতো বাজেট হয়েছে। কি বলবেন? রজত, আমি প্রথমেই আপনার কথা রেস ধরে আমি প্রথমে অম্বুজবাবুকে ধন্যবাদ জানাই। উনি একটা খুব সময়োপযোগী কথা বলেছেন যে আনন্দ ফুর্তির বাজেট নয়। এটা সত্যি কথা। দেশের 95% মানুষের কাছে এটা আনন্দ ফুর্তির বাজেট নয়, মাত্র 5%-এর কাছে আনন্দ ফুর্তির বাজেট। কাদের? যাদের ট্যাক্সটা 18% থেকে কমিয়ে 15% করা হয়েছে, অর্থাৎ কর্পোরেট। কোন কর্পোরেট? যে কর্পোরেটকে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারও কর্পোরেট স্পেশাল ট্যাক্স বেনিফিট দেওয়া হয়েছিল, যে শুধুমাত্র এই কোভিড সময় তারা ইনভেস্ট করবে, দেশের স্বার্থে জব জেনারেশন হবে। তার রেজাল্ট কি হয়েছে? এই প্যান্ডেমিকের সময় দেখা যাচ্ছে যে হায়েস্ট বেনিফিট পাচ্ছে কর্পোরেটগুলো এই প্যান্ডেমিকের মধ্যে দাঁড়িয়েও। এত বেনিফিট, এত প্রফিট এর আগে কখনো কর্পোরেট করেনি। এক। দ্বিতীয় কথা, যে কোভিড প্রসঙ্গ আপনি তুললেন, আমাদের জেনে রাখা ভালো যে 2000 কোভিড এসছে 2020 প্রথম দিক থেকে, 2019-এ কোভিড আসেনি। 2019 সালে আমাদের কেন্দ্রীয় সরকার প্রথম রিজার্ভ ব্যাংকের ডিপোজিট থেকে 1.76 ট্রিলিয়ন অর্থাৎ প্রায় 1.25 লক্ষ কোটি টাকা, যেটা কন্টিজেন্সি রাখা থাকে, সেই টাকা তুলে নিয়েছিল, যেটা একমাত্র এমার্জেন্সি কালে খরচ করার কথা। আজ অবধি ভারতবর্ষের অর্থনীতিতে এই অবস্থা হয়নি। দ্বিতীয়ত, কারা বলছেন যে আনন্দ ফুর্তির কথা? যারা বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি দেবেন, আজকের বাজেটের প্রজেকশন হচ্ছে 5 বছরে 60 লক্ষ, মানে বছরে 12 লক্ষ। 2 কোটি থেকে নেবে 12 লক্ষ। আমার আজকে নির্মলা দেবীর বাজেট শুনে একটা কথা খুব পরিষ্কার মনে পড়ছে। আমরা বাঙালিরা, লাইটার নোটে বলছি আমি, বাঙালিরা ছোটবেলায় আমরা টেনিদা বা ঘনাদার গল্প খুব ভালোবাসতাম। তাদেরকে বলতাম যে তাদের গুলটা বাঙালি খুব পছন্দ করত। তো টেনিদা যদি 2G স্পিডে গুল দিতেন আর ঘনাদা যদি 3G স্পিডে গুল দিতেন, আজকে নির্মলা সীতারামনের এই বাজেট 5G স্পিডে, উনি যে 5G কথা বলছেন, ওই 5G স্পিডের এই
গুল গল্প দেশের মানুষ গ্রহণ করবে না। পরিষ্কার বুঝতে পারছি এই বাজেট শুধুমাত্র 5% কর্পোরেটকে খুশি করার, দেশের সাধারণ অম্বুজবাবুরা বলছেন যে এই বাজেট ভবিষ্যতের বাজেট, নেশন বিল্ডিং এর বাজেট। তৃণমূল কংগ্রেস বা অরূপরা বলছে যে এই বাজেট মূলত গুলিয়ে দেওয়ার বাজেট, কনফিউজ করে দেওয়ার বাজেট, সারবত্তাহীন বাজেট। কেমন হলো বাজেট? এই রাজনৈতিক কচকচানি চাপানো তো চলতে থাকবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অনির্বাণ দত্ত, যিনি কর এবং অর্থনীতিটা খুব কাছের থেকে দেখছেন। অনির্বাণের কাছে আমার প্রশ্ন, অনির্বাণ, রাজনীতির বাইরে বেরিয়ে এই বাজেট সত্যি তো একটা অভূতপূর্ব ক্রাইসিসের মধ্যে আমরা আছি। এইখানে দাঁড়িয়ে কিন্তু একটা দারুণ রূপলি বাজেট এক্সপেক্ট করাটাও অনেকটা ভুল অনেকে বলছেন। নির্মলা সীতারামনকে এই মুহূর্তে দাঁড়িয়ে এর থেকে বেটার বাজেট কি প্রেজেন্ট করা সম্ভব ছিল? দেখুন রজতদা, আপনি যেটা দিয়ে শুরু করলেন সেটা হচ্ছে একটা ক্রুশিয়াল টাইমের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা যেরকম সত্যি। এই ক্রুশিয়াল টাইমের একটা কথা আমাদেরকে বারবার করে মানতে হবে যে মেন যে ক্রিটিক্যাল পয়েন্ট সেটা হচ্ছে দুটো। একটা হচ্ছে অত্যধিক মূল্যবৃদ্ধি, যেটা সরকারও স্বীকার করেছে। কালকে যে আর্থিক বৃদ্ধির সমীক্ষা বেরিয়েছিল সেখানেও কিন্তু সরকার স্বীকার করেছিল যে মূল্যবৃদ্ধি মাথাচাড়া দিয়ে উঠছে, সেটা একটা প্রবলেম। দু নম্বর হচ্ছে জব ক্রিয়েশন, বেকারত্ব। আপনাকে একটু কোভিডের আগে ফিরে যেতে হবে। দেখুন আজকে আপনারা যাই বলুন, যে অর্থনীতি আজকে যে জায়গায় পড়ে রয়েছে সেটা শুধুমাত্র কোভিডের দান নয়, আপনি তারও আগের থেকে আসুন, ডিমনিটাইজেশন থেকে ধরুন, ডিমনিটাইজেশন আমরা অনির্বাণ ডিমনিটাইজেশনের পর থেকে বা অরূপও যেমনটা বললো যে প্রি কোভিড সিচুয়েশন থেকেই আমাদের ইকোনমি ধাক্কা খেয়েছে। কিন্তু মাই পয়েন্ট ইজ এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের উন্নত দেশগুলোর অর্থনীতিও কিন্তু রীতিমতো ধুঁকছে। সেই জায়গায় ভারতের কি এর থেকে বেটার করার মতো জায়গায় ছিল? দিস ইজ মাই পয়েন্ট, যে নির্মলা সীতারামন কি এর থেকে বেটার বাজেট পেশ করতে পারতেন? একদমই করা সম্ভব। একটা জিনিসই আমি বলছি, দেখুন যে কোনো রকম প্ল্যানিংয়ের ক্ষেত্রে না, একটা শর্ট টার্ম প্ল্যান হয়, একটা মিড টার্ম প্ল্যান হয়, একটা লং টার্ম প্ল্যান হয়। 2014 সালে যখন এই সরকার বিপুল জনাদেশ নিয়ে এসেছিল তখন কিন্তু একটা সুযোগ ছিল যে লং টার্ম প্ল্যানিং করে সোনার ভারতবর্ষ গড়বার কথা। কিন্তু উনি তো এই বছরের বাজেটে দাঁড়িয়ে লং টার্ম প্ল্যানে গেলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে মানুষগুলো দুর্বিনীত, নিপীড়িত, যে মানুষগুলো কোভিডের সময়ে তাদের মূল্যবৃদ্ধিতে অনির্বাণ তোমার কাছে আমি আসছি। সুমন দা, সত্যি তো যে আমি তো এভাবে দেখতে পারি, যেটা যেমনটা বলছেন অম্বুজবাবু, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দরকার ছিল একটা সুদৃঢ় ভিত্তিতে চায়নাকে মোকাবিলা করা, বা এই উদ্ভূত পরিস্থিতিতে একটা আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন, সেখানে দাঁড়িয়ে চটকদারি বাজেট না করে একটা স্থিতিশীলতা, টেস্ট ম্যাচ সুলভ বাজেট। ভুল কি বলছেন? দেখুন, কবে নরেন্দ্র মোদী বা নির্মলা সীতারামন আগামী 25 বছর ধরে ভারতবর্ষকে সোনার লঙ্কা বানাবেন আমার জানা নেই। আমার এটুকু নিশ্চয়ই চিন্তা হয়, আমার পাশের বাড়ির যে ছোট ভাইটি একটি বেসরকারি কোম্পানিতে মাত্র 6,000 টাকা মাইনেতে চাকরি করতো, প্যান্ডেমিকের সময় তার মাইনেটা বন্ধ হয়ে গেল এবং মালিকপক্ষ তাকে বলল যে আবার যদি জয়েন করতে হয় 4,000 টাকা মাইনেতে কাজ করতে হবে। সেই ভাইটির ঘরে যখন 1,000 টাকা দিয়ে গ্যাসের সিলিন্ডার কিনতে হয়, কি নিদারুণ দুর্দশা হয় সেটা আমার মনে প্রথম আসে। ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল রুপি, 5Gর অপটিক্যাল ফাইবার গ্রামে গ্রামে লাগানো, এগুলো আমার কাছে কোনো মানে রাখে না। আমি একজন সাধারণ মানুষ, সত্যি আমার কাছে কোনো মানে রাখে না। আজকে আপনি দেখুন রজতদা, 27% সাবসিডিতে কাট করা হয়েছে বিভিন্ন আইটেমের ওপরে। ফার্টিলাইজারের সাবসিডিতে কাটিং হয়েছে, ফুড সাবসিডিতে কাটিং হয়েছে, মনরেগা থেকে কাটিং হয়েছে, মনরেগার বাজেটে। এটা প্রো পিপল বাজেট? এটাকে আপনি প্রো পিপল বাজেট বলতে পারেন? আপনি কালকে 440 পাতার সুমন বেশ কিছু পার্টিনেন্ট পয়েন্ট সুমন তুলেছে। অম্বুজবাবু, আপনার কাছে আমি আসবো। সুমনের তোলা এবং অরূপের তোলা যে পয়েন্টগুলো, যে এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি তো ঠিকই বলেছেন যে নেশন বিল্ডিং 25 বছর সোনার লঙ্কা হবে না সোনার ভারত হবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জব জেনারেশন, এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মসংস্থান বৃদ্ধি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা, আমাদের হাতে টাকার যোগান বৃদ্ধি, এগুলো কি আদৌ এই বাজেট অ্যাড্রেস করতে পারলো কি পারলো না? আমরা এই নিয়ে ঢুকবো একটা বিজ্ঞাপনের বিরতির পর। তাহলে এমন একটা সময় নির্মলা সীতারামন বাজেটটা পেশ করলেন যেই মুহূর্তে দাঁড়িয়ে তাগিদ অনেকগুলো ছিল। একটা ছিল কর্মসংস্থান তৈরির
একটা সিচুয়েশন তৈরি করতে হবে। প্রচুর মানুষ চাকরি হারিয়েছেন এই কোভিডকালে, কিভাবে সেটাকে অ্যাড্রেস করবেন। 2 নম্বর, মানুষের হাতে টাকার যোগান বাড়ানোর দরকার ছিল। 3 নম্বর যেটা ছিল যে একটা দীর্ঘকালীন প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা নেশন বিল্ডিং, দেশ তৈরি করার, দেশের অর্থনীতির যে ভিতটা টলে গেছে সেটাকে সুদৃঢ় করার। অম্বুজবাবু যেমনটা বললেন ঠিকই, এই বাজেটে কিন্তু আমরা দেখলাম যে সেরকম কিছু দিশা রয়েছে যে দেশ তৈরির। কিন্তু অম্বুজবাবু, অরূপ বা আমাদের সুমন বা আমাদের অর্থনীতিবিদ যারা এই প্রশ্নটা তুলছেন, বা সাধারণ মানুষেরও প্রশ্ন, যে টাকার যোগান মানুষের হাতে বাড়লো কই, তার দিশা দেখানো নেই। কর্মসংস্থান কিভাবে তৈরি হবে তার কোনো দিশা নেই। 3 নম্বর, সোশ্যাল সেক্টর ইনভেস্টমেন্ট কতটা বাড়লো তার কোনো দিশা নেই। আপনি কি বলবেন? আমি বলবো একটুখানি স্বচ্ছতার সাথে বাজেটটাকে দেখা। রাজনীতি তো আছে, থাকবে, গণতন্ত্রের সমালোচনা থাকবে, কিন্তু যদি দেখেন এবারে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 5.4 লাখ ক্রোড় থেকে বাড়িয়ে 7.5 লক্ষ কোটি টাকা করা হয়েছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার যখন বাড়বে, যখন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, জব তো তখন তৈরি হবেই। আজকে পিএলআই স্কিমে বলা হচ্ছে যে 5 বছরে যাতে 30 লক্ষ কোটি টাকার এক্সট্রা প্রোডাকশন হয়। সেটা তো মানুষ ছাড়া হবে না, জব তো তৈরি হবে। সেই জন্যই বলা হয়েছে 60 লক্ষ জব তৈরি করা। এখন গ্রামে গঞ্জে কৃষির ওপর যে বিশাল গুরুত্ব দেওয়া হয়েছে, একটু তো কমানো হয়নি। আরো কি বলা হয়েছে, গ্রামে গ্রামে ইন্টারনেট যাবে, গ্রামে গ্রামে ফাইবার অপটিক্স যাবে। বলা হয়েছে যে গ্রামে 80 লক্ষ বাড়ির প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি হবে। প্রচুর স্কিম, বা মনরেগা যেমন ছিল তেমনি থাকছে। মানে এটা নিয়ে তো সমালোচনার জায়গা নেই। যেটা নিয়ে সামান্য কথা উঠেছিল, লোকে এখন খুব একটা বলছেও না, যে মিডল ইনকাম গ্রুপের ইনকাম ট্যাক্স কিছু যদি রিবেট বাড়ানো যেত, সেটা দেখুন, সেটা ইম্পর্টেন্ট না। আমি একটু উপমা টানবো। 1980-র দশকের গোড়ার দিকে চায়না ছিল বিক্রি দেশ, বুঝলেন, এগ্রিকালচারাল ক্রাইসিসও ছিল তাদের। সেইখান থেকে করলো এগ্রিকালচারাল রিফর্ম, এডুকেশনাল রিফর্ম, আজকে কোথায় ম্যানুফ্যাকচারিং এর রিফর্ম। আজকে বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব হচ্ছে চায়না। আমাদের সামনে বিশাল সুযোগ এসেছে। আমি নামটা ভুলে গেছি, যে দাদা একটু আগে বললেন, ওনার পরোয়া নেই কিছু, মানে উনি চান 4000 টাকার চাকরিটা যাতে ছেলেটা ফিরে পায়। সেটা ইমোশনালি আমিও সাপোর্ট করি, সারা ভারতবর্ষ সাপোর্ট করবে। কিন্তু তার সাথে সাথে কেন 4000, হ্যাঁ, আইটিআই যে এডুকেশনাল রিফর্ম হয়েছে সেখান থেকে অল্প, আমি বলিনি। অম্বুজবাবু না, উনি ভুল বলেছেন। সুমন, ঠিক আছে, আমি একটু পরে ধৈর্য ধরুন। তার মানে আমি কি কোথাও কোনো জব তৈরির পথ আগে ছিল এখন বন্ধ করে দিলাম? না, তা কিছু করা হয়নি, নতুন সম্ভাবনা সৃষ্টি করা হয়েছে। অম্বুজবাবু, এই জায়গাটাতেই আসছি আমাদের আলোচনাটাকে। আপনি খুব সুন্দরভাবে দক্ষতার সাথে ব্যাখ্যা করেছেন। আমি আপনাকে ঠিক এই জায়গাটা একটু থামাচ্ছি, আমি আপনাকে কিউ দিচ্ছি। একটু শুনে নিন, একটা লাস্ট কথা। সারা বিশ্বের কর্পোরেট ওয়ার্ল্ড বলছে 38% কর্পোরেট চাইছে যে নেক্সট ডেস্টিনেশন ইন্ডিয়া, নট চায়না। আপনি এটা মিস করতে চান? তাহলে ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কি? অম্বুজবাবু, আমি আপনার কাছে আসবো। একটু শুনুন, যে আপনি ঠিকই বললেন যে সত্যি যে আপনার মতে যেই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যেটা বাড়ানো হচ্ছে, সেই ক্যাপিটাল ইনভেস্টমেন্টের মধ্যেই আপনি খুব সুন্দরভাবে বললেন যে এর মধ্যেই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বাড়ানো মানেই জব জেনারেশন বাড়ানো, বা আপনি বললেন যে রুরাল ইকোনমিতে যে জোর দেওয়া হয়েছে তার মধ্যে জব জেনারেশন বাড়ানো তার মধ্যেই যুক্ত আছে। আমি এই জায়গাটাতে একটু অরূপের কাছে যাওয়ার আগে আমি একটু কল্যাণদার কাছে আসতে চাই। কল্যাণদা, সত্যিই তো যে আপনারা বলছেন যে এই বাজেট T20 খেলার মতো সিচুয়েশনে দাঁড়িয়ে টেস্ট ম্যাচ খেললো। আমার খুব স্পেসিফিক প্রশ্ন, অম্বুজবাবু যেটা বললেন যে ক্যাপিটাল ইনভেস্ট 7.6 লক্ষ টাকা বা 7.40 লক্ষ টাকা, 40,000 কোটি টাকা করা হলো। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বাড়া মানে তো দেশের ধমনীতে রক্তের যোগান বাড়ানো, অর্থাৎ এর মধ্যে দিয়ে তো কর্মসংস্থান তৈরি হবেই। আচ্ছা, আমি এই প্যানেলে শিল্পকে রিপ্রেজেন্ট করছি, তার ফলে আমি সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চাই
শিল্প কিন্তু সমাজকে বাদ দিয়ে হয় না। সোসাইটি কামস ফার্স্ট, দেন কামস ইন্ডাস্ট্রি। একটা কথা রজত বলি, যখন ইউ আর ডাউন অ্যান্ড আউট, ভেঙে পড়েছো, রক্তাক্ত হয়ে গেছো, ডিপ্রেসড হয়ে গেছো, তখন মনে হয় না কেউ একদিন পিঠে হাত দিয়ে বলুক আমি পাশে আছি? একবারও কি মনে হয়েছে এই দেশের আমরা যখন এই ভেঙে পড়েছি, ক্র্যাশড হয়ে গেছি, আমাদের পিঠে হাত দিয়ে বলা হলো যে ভরসা করো আমরা আছি? সেই ফিলিংটা কি আমি এই বাজেটে পেলাম? একটু আগে অর্থমন্ত্রী বললেন যে প্রধানমন্ত্রীর কথায় উনি ট্যাক্স বাড়াননি। মানে আমাদের ভাগ্য ভালো যে প্রধানমন্ত্রী ট্যাক্স বাড়াতে বারণ করেছেন, নইলে উনি হয়তো বাড়িয়ে দিতেন এই পরিস্থিতিতে। মানে আমার বক্তব্য হচ্ছে অ্যাপ্রোচটা না একটু অন্যভাবে নিতে হবে। কল্যাণদা ঠিক এই আপনি যে পয়েন্টটা আনলেন, আমি একটা বিজ্ঞাপনের বিরতিতে যাব, কিন্তু তার আগে আমি অনির্বাণের থেকে বুঝে নিতে চাইছি যে এটা কেন পারলো না? আমাদের কেন্দ্র সরকারের কাছে কি এই মুহূর্তে দাঁড়িয়ে টাকার যোগানের ঘাটতি আছে? দেখুন এই রজতদা, আমি এই কল্যাণদার কথাটা রেস্ট টেনে বলছি, যেটা বললেন না যে শিল্প কখনোই সমাজকে অস্বীকার করে এগিয়ে যেতে পারে না, এটার মানে হচ্ছে আপনি শিল্প ব্যবস্থায় যোগান বাড়াবেন, কিন্তু আপনি যদি চাহিদা না থাকে তাহলে কিন্তু আপনার যোগান দিয়ে যে প্রোডাক্টটা তৈরি করছেন বা ব্যবসায়িক ক্ষেত্রে যেটাকে ইউজ করবেন সেটা যদি বিক্রি না হয় আপনার লস হবে। কালকে এই ইকোনমিক সার্ভে তো যেটা বলা হয়েছে যোগান ড্রিভেন বা সাপ্লাই ড্রিভেন ইকোনমি হবে। এখানে ডিমান্ড ক্রিয়েশনটাকে যদি না করেন, ভারতবর্ষের মতো একটা যেখানে 138 কোটির মতো পপুলেশন আছে, যেখানে কনজিউমারিজমটাকে আমরা সাপোর্ট করছি, আজকে জিএসটি কালেকশনটা বেড়েছে কেন? আমাদের এখানে খরচাটা বেশি হয় বলে। আমাদের এখানে যদি চাহিদা যদি ক্রিয়েশন না হয় তাহলে শিল্পও বাঁচবে না। একদম মানে আমাদের অর্থনীতি কনজাম্পশন ড্রিভেন ইকোনমি, মানে আমরা যত কনজাম্পশন করব, আমি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা মোবাইল কিনি, বা আমার পাশের বাড়ির ছেলেটি যদি এটা সাইকেল কেনে, তাহলেই সাইকেল কারখানার উৎপাদন বাড়বে বা মোবাইল কারখানার উৎপাদন বাড়বে। তোমাদের যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে আমার সেই ক্রয় ক্ষমতাটা জেনারেট করতে পারলো না এই বাজেট। আলোচনায় আসবো, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। অরূপকে নিয়ে আলোচনায় ঢুকবো একটা বিজ্ঞাপনের বিরতির পর। যেমনটা প্রত্যাশিত ছিল তেমনটাই হলো। দুপুরবেলা আমরা দেখলাম যে নির্মলা সীতারামন বাজেট বক্তৃতা শেষ করার পরেই বিরোধীরা পলিটিক্যালি এই বাজেটকে ক্রিটিসাইজ করার পথে নেমে গেলেন। কিন্তু আমরা দেখলাম যে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র তিনি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুললেন। কি কি পয়েন্ট তুললেন? তার মধ্যে সবথেকে অন্যতম হচ্ছে যে এই বাজেট কর্মসংস্থান তৈরি করা থেকে শুরু করে এই বাজেট মনরেগা 100 দিনের কাজ। ইন্ডিয়া টুডে 3 কোটি মানুষ in December 2021, 3 crores people are unemployed. অথচ তার কোনো ডিরেকশন নেই বাজেটে যে এই এত বড় আনএমপ্লয়মেন্টকে আমরা কি করে ফাইট করব। এই তো ইনফর্মাল সেক্টরকে বাদ দিয়েই ফাইট করতে হবে, জিরো। দ্বিতীয় হচ্ছে কতজন আনএমপ্লয়েড। The FM has mastered the jargon of capitalist economics. Read her speech again. Budget speech was the most capitalist speech ever read by a finance database, and we thank the FM for remembering that there are ক্রিটিসিজম। প্রত্যেক অর্থনীতিবিদ, দুজনই আমরা দেখলাম খুব দুধে অর্থনীতিবিদ, একটা শব্দকে আরো একবার ঘুরিয়ে ফিরিয়ে যোজনায় একজন মানুষ, গরিব মানুষ সিলিন্ডার পেলো, তারপরে সিলিন্ডার আর কিনতে পারবে না, সারা জীবন ওই একটা সিলিন্ডার নিয়ে তাকে থাকতে হবে, কারণ রান্নার গ্যাসের দাম 370 টাকা থেকে বেড়ে 1000 টাকায় পৌঁছে দেওয়া হবে। প্যারালালি আজকে শুধুমাত্র অর্থনীতি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শুধু বাজেটারি অ্যালোকেশনের উপর নির্ভর করে না। আজকে আপনি রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল এগুলোর দাম যেভাবে বাড়বে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিন বাড়বে। আজকে আপনি যতই বলুন, আজকে উত্তরপ্রদেশের ভোট আছে বলে পেট্রোল ডিজেলের দামে একটা লাগাম কি 40 টাকা বেড়ে গিয়ে 10 টাকা কমানোর গল্প হয়েছে। যেই দিন উত্তরপ্রদেশের ভোট মিটে যাবে সেদিনকে আবার নতুন করে দাম বাড়বে এবং সমস্ত তার মানে যেই ইস্যুটা সবাই বলছে যে বৈষম্যের বাজেট, অম্বুজবাবু এই বাজেট 5%-এর জন্য বাজেট, এই বাজেট দেশের কতিপয় ধনী শ্রেণীর বাজেট, এবং অক্সফামের যে রিপোর্ট যে ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা গত 1 বছরে
অনেকটা বেড়ে গেছে, কিন্তু একই সঙ্গে গরিব মানুষের সংখ্যা অনেকটা বেড়ে গেছে। তার মানে কি এই বাজেট সেই ইকোনমিক ডিসপ্যারিটি বা আর্থিক বৈষম্যকে বাড়িয়ে দিচ্ছে বলে আপনি মনে করেন? এখন হয়েছে কি জানেন, এই টিভি ডিবেটে বসে কয়েক সেকেন্ডের মধ্যে এই সমস্ত উত্তর দেওয়া খুব কঠিন। যারা বলছেন সজ্ঞানেই বলছেন যে ওরা ভুল বলছেন বা মিথ্যে বলছেন। যেমন আমি বলি, অমিত বাবুর একটা উত্তর দিই মনরেগা নিয়ে, যে মনরেগার অ্যালোকেশন কমিয়ে দেওয়া হয়েছে। উনি ভালো করেই জানেন মনরেগাটা কিছু স্টেট যেমন বেঙ্গল গর্ত খোঁড়ার কাজে আমাদের আর কোনো কাজ নেই, তাই মনরেগাতেই লোকেরা প্রচুর কাজ করে। বহু স্টেট আছে যেখানে মনরেগার লোকে চাই না, সে অ্যাডভান্স স্টেটগুলোর মধ্যে দেখবেন মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, ওখানে মনরেগা অত কিছু চায় না। 40,000 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছিলেন। দয়া করে থামুন, একটু থামুন, শুনে নিন তারপর কথা বলুন। তারপর এই যে আনএমপ্লয়মেন্ট সারা পৃথিবীতে হয়েছে, যেন এখানে আকাশ একমাত্র ভারতের উপর ভেঙে পড়েছে, এই সমস্ত কথা মিথ্যের অপরূপ। অম্বুজবাবু, আমি একজন অর্থনীতির, আমি আপনাকে জিজ্ঞেস করছি, অর্থনীতির একজন ছাত্র হিসেবে আমি আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি IIM কলকাতার সঙ্গে জড়িত ছিলেন, আমি একটা জিনিস জানতে চাইছি যে আপনি কি মনে করেন না যে 100 দিনের কাজ রুরাল ইকোনমিতে টাকার যোগান বৃদ্ধি করে, মানুষের হাতে টাকা যায়? ভীষণ দরকার, ভীষণ দরকার, কিন্তু তার মানে এই নয় যে একই পুকুর 4 বার কাটা হচ্ছে। কিন্তু তার অ্যালোকেশন কমিয়ে দেওয়া, তার অ্যালোকেশন কমিয়ে দেওয়া, তো তার অ্যালোকেশন কমানোটা তো তার মানে অম্বুজবাবু, তার অ্যালোকেশন কমানো মানে তো রুরাল ইকোনমিতে নেগেটিভ প্রভাব পড়া। আমি আপনার কাছে একটু বুঝতে চাইছি, একটু বুঝুন ভালো করে। ধরুন আমার 29টা স্টেট, 7টা ইউনিয়ন টেরিটরি, কিছু স্টেট যদি না চায়, আর যারা চায় তাদের জন্য থাকবে, তাদের যে সমস্ত স্টেট অন্য কিছু চায় সেখানে যেতে হবে। ইন্ডাস্ট্রি চায় ওরা, ওখানে ওই মাটি কাটার কাজে সীমিত থাকতে চায় না। তো সুতরাং আপনি এই নিয়ে তো শুধু রাজনীতি করলে হবে না, বাস্তবটাকে মেনে নিতে হবে। এবারে আসুন, অমিত বাবুর বক্তব্য 8% আনএমপ্লয়মেন্ট, সারা পৃথিবীতে কি অবস্থা। তো সুতরাং এইসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করা। চিদাম্বরম সাহেব বলেন ক্যাপিটালিস্ট ইকোনমি। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীর ডেটা যদি যারা আপনারা মানে আপনি বলছেন ইকোনমিক্সের ছাত্র, নিশ্চয়ই জানেন যে 1% লোকের হাতে কত ক্যাপিটাল। এখানে শুধু নয়, আমেরিকা বলুন, জাপান বলুন, ব্রিটেন বলুন, সব দেশেই অবস্থা। তো সুতরাং আপনি সব দেশের অম্বুজবাবু, আপনি সব দেশের রেফারেন্স পয়েন্ট দিচ্ছেন। আমি আপনার কাছেই যাচ্ছি, আপনি সব দেশের রেফারেন্স পয়েন্ট দিচ্ছেন, কিন্তু আমি যেটা জানতে চাইছি, বা বিভিন্ন ইকোনমিস্ট যেটা বলছেন, যে এবারের বাজেট ডিসক্রিপেন্সিসটাকে বাড়াচ্ছে, এই বৈষম্যটাকে বাড়িয়ে দিচ্ছে। এটাই তো বিরোধীদের অভিযোগ। এটা ভুল অভিযোগ, কারণ ইন্ডাস্ট্রি ছাড়া আপনি তো দেখেছেন স্বাধীনতার পর থেকে কি অবস্থা। একটু শুনুন, চিদাম্বরম সাহেব ফিনান্স মিনিস্টার ছিলেন, 2014-তে সিনারিও হলো যে ভারতবর্ষের ব্যাংকগুলো বেকার হয়ে গিয়েছে, এত হাই এনপিএ। এমনিতে বলতো 14 লক্ষ কোটি, বাস্তবে দেখা যাচ্ছে স্বাধীনতার পর থেকে। আপনি প্রশ্নের উত্তর দিন, আপনি দয়া করে প্রশ্ন কম করুন। শাসক দলের প্রতিনিধি প্রশ্ন করছি না, উত্তর দিচ্ছি, উত্তরটা বুঝতে পারছেন না। চিদাম্বরম সাহেবের উত্তরটা দেয়া হচ্ছে। অম্বুজবাবু, একটা স্পেসিফিক প্রশ্ন, আপনি সারা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে একটা কম্পারিজন স্টাডি টানার চেষ্টা করছেন, আমার এই প্রসঙ্গে জিজ্ঞাস্য, সারা পৃথিবীর এই মুহূর্তে একটা বড় খবর আছে, এই মুহূর্তে একটা বড়, খুব একটা আশঙ্কাজনক আমরা খবর পেয়েছি যে রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবিরের দুর্ঘটনার কবলে, মন্ত্রী হুমায়ুন কবিরের স্ত্রীর গাড়ি। আমাদের সঙ্গে প্রতিনিধি আছে, হুগলির গুরাপের ঘটনা, আমাদের সঙ্গে আছেন আমাদের প্রতিনিধি নির্মল, একটু আমাদের ডিটেলে বলো। হ্যাঁ দেখো, আজ বিকেলে 5টা নাগাদ গাড়িটি বর্ধমান থেকে কলকাতার দিকে স্ত্রীর গাড়ি, গাড়িতে ছিল ড্রাইভার এবং তার সিকিউরিটি। হঠাৎই আচমকা পিছন থেকে একটি লরি এসে তাদের ধাক্কা মারে, এবং সেই ধাক্কা লেগে পাশের একটি কন্টেনারে গিয়ে ওই গাড়ির ধাক্কা মারে, দুমড়ে মুচড়ে উড়িয়ে যায়, এবং ভিতর থেকে পুলিশ উদ্ধার করে তাদের কলকাতায় রেফার করা হয়েছে। এই মুহূর্তের খবর। দুর্ঘটনায় মন্ত্রীর স্ত্রী, উনি কেমন আছেন? 3 জনেরই অবস্থা মোটামুটি গুরুতর, তবে ওনার হাতে প্রচন্ড পরিমাণে চোট লেগে যন্ত্রণায় কাঁদতে তাকে নিয়ে যাওয়া হয়েছে। সেই ছবি আমরা ধরতে পারিনি। সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে টহলরত পুলিশ তাকে উদ্ধার করে কলকাতাতে কোনো হসপিটালে বা ধন্যবাদ নির্মল। আমরা
আমরা আমাদের অম্বুজবাবুর কাছে একটা প্রশ্ন ছিল অম্বুজবাবু, আপনি তো সারা পৃথিবীর অন্যান্য দেশের সাথে একটা কম্পারিজন অরূপ আমরা আসবো আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পরে আমরা আবার আলোচনায় ফিরছি, একটা বিজ্ঞাপনের বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আমাদের বিশেষ আলোচনায়। আমরা একটু সুমনদার কাছে যাব। সুমনদা কিছু বলছিলেন। হ্যাঁ, আমি একটাই প্রশ্ন, দুটো তিনটে পয়েন্টের উপরে প্রশ্ন করতে চাই ভারতের মাননীয় অর্থমন্ত্রীকে এই প্যানেলের মাধ্যমে। যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কথা মাননীয় বিজেপির প্রতিনিধি বলছিলেন, গভর্নমেন্টের ক্যাপিটাল এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট কোথায় ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে? আর যেই ক্যাপিটাল এক্সপেন্ডিচারে গভর্নমেন্ট পার্টিসিপেশন আমরা দেখেছি সেগুলি সবই নন ইউটিলিটি সেক্টরে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, কোনো একটা দলিলে দেখলাম, কোনো একজন বিজেপি মুখপাত্রর কাছেও শুনলাম, লিকুইডিফিকেশন বা বিলগ্নীকরণ বা প্রাইভেটাইজেশন এগুলো নাকি ক্যাপিটাল ইনফিউজ করার জন্য করা হচ্ছে। তা আপনি ঘটি বাটি বাড়ি বিক্রি করে কতদিন ক্যাপিটাল ইনফিউজ করতে পারবেন না। সুমনদা, আমাদের সময় অত্যন্ত কম। অরূপ তুমি কিভাবে সাম আপ করবে? আমার খুব সহজ প্রশ্ন, যে বাজেটে দেশের অর্থনৈতিক গ্রোথ এমন হয়েছে যে গ্লোবাল 100 ইন্ডেক্সের তালিকায় ভারতবর্ষ 100 নিচে নেমে এসেছে। আমাদের আগে আছে পাকিস্তানের মতো দেশ, যাকে আমরা প্রতিনিয়ত ক্রিটিসাইজ করি। জিএসটির কালেকশন নাকি রেকর্ড কালেকশন হয়েছে, 1.4 লাখ ক্রোড় এর কালেকশন হয়েছে। অথচ তাহলে স্টেটগুলো জিএসটি পাচ্ছেন না, শুধু পশ্চিমবঙ্গ একা বলছে তা না, বিজেপি শাসিত মধ্যপ্রদেশ পর্যন্ত একই ডিমান্ড করছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সময় অত্যন্ত অল্প। অম্বুজবাবু, দু তিনটে খুব পার্টিনেন্ট প্রশ্ন আছে, আমি আপনার উত্তর নিয়ে আমাদের আলোচনা শেষ করব। যে যেই প্রশ্নগুলো কথা হচ্ছে সেই প্রশ্নগুলোর তো ভিত্তি যথেষ্ট রয়েছে, যে দেশ আরও হাঙ্গার ইন্ডেক্সে আরও পিছিয়ে যাচ্ছে, বা জব জেনারেশন হচ্ছে না, বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা হচ্ছে সেটা ঘটিবাটি বিক্রি করে, দেশের সম্পদ বিক্রি করে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বাড়ানো হচ্ছে। কি বলবেন? মানে এই সমস্ত রাজনীতির কথাবার্তা, বিক্রি করা, এই যে এয়ার ইন্ডিয়া বছরে মানে তার কত লস, এয়ার ইন্ডিয়াকে ডুবিয়েছে কে? পূর্বতন সরকার কংগ্রেস। 50,000 কোটি টাকা দেনা, গরিবের ট্যাক্সের টাকা নিয়ে, মধ্যবিত্তের ট্যাক্সের টাকা নিয়ে এয়ার ইন্ডিয়া চলবে আর রাজনীতি নেতারা ঘুরে বেড়াবেন? এই তো হতে পারে না। এই বিতর্ক চলতেই থাকবে। প্রো পিপল বাজেট নাকি ধনীদের জন্য বাজেট? কিন্তু একটা জিনিস সবাই হয়তো আমরা বুঝতে পারছি, যে এবারের বাজেটে যে একটা জটিল একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষকে সুবিধা দেওয়ার জন্য এমন কিছু স্টেপস নেওয়ার দরকার ছিল, যেটা নির্মলা সীতারামন কিন্তু সেই সাহস দেখাতে পারলেন না। এই বলেই আজকের আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি।